আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। বাংলাদেশের সরকার ভারতকে জব্দ করতে গিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভারত থেকে তারা সুতো আমদানি করবেন না। বাংলাদেশের যে বস্ত্র শিল্প চলে, সেই বস্ত্র শিল্পে যে কাঁচামাল সুতো প্রয়োজন, তা কিন্তু ভারত থেকে আমদানি করা হতো। কারণ ভারতের সুতোর দাম বাংলাদেশের থেকে অনেকটা কম। একই সঙ্গে ভারতের এই সুতোর যে গুণাবলী, তা কিন্তু বাংলাদেশের সুতোর থেকে অনেকটা বেশি। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় স্থলপথে আপাতত তারা ভারত থেকে সুতো আমদানি করবে না। স্থলপথে মানে বেনাপোল বন্দর দিয়ে যে সুতোগুলো যেত, সেই সুতোর উপর তারা নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। মানুষকে তারা বোঝায়, তারা চায় যে বাংলাদেশের যে সুতো তৈরি হয়, সে সুতোর যেন অ্যাকসেপ্টেন্স বাড়ে, ডিমান্ড বাড়ে, সেই সুতোর ভ্যালু যেন বাড়ে এবং ভারতের উপর যেন ডিপেন্ডেন্সি কমে। তার জন্যই তারা ভারত থেকে সুতো আমদানি আপাতত বন্ধ রাখে। এর ফলে ভারতের যে পাট কল আছে, যে জুট মিলগুলো আছে, তারা কিন্তু সাময়িকভাবে একটু সমস্যায় পড়ে। কারণ দিনের পর দিন বাংলাদেশে তারা সুতো পাঠিয়েছে। হঠাৎ করে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখানকার জুট মিল, এখানকার কটন মিল বা এখানকার এই সুতো আমদানি রপ্তানির প্রসেসটা স্থগিত করতে হবে। কিন্তু কালকের যে রিপোর্ট সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে যে ভারত থেকে সুতো আমদানি বাংলাদেশ কমাতে পারেনি, উল্টে 1.5 গুণ বেড়েছে। কিভাবে বেড়েছে? আইনেরও তো ফাঁক থাকে, আপনারা জানেন। মোহাম্মদ ইউনূস সরকার বলেছিলেন যে তারা স্থলপথে সুতো আমদানি করতে দেবেন না, কিন্তু জলপথের কথা কিন্তু তারা বলেননি। জলপথে তুলনামূলকভাবে পয়সাটি বেশি লাগে বলে ব্যবসায়ীরা এতদিন ধরে জলপথটাকে অ্যাভয়েড করতেন এবং জলপথের সময়টাও বেশি লাগে। কিন্তু যে তথ্য সামনে এসছে, আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশে শেষ 6 থেকে 8 মাসে জলপথে সুতো আমদানি ভারত থেকে বেড়ে গেছে 1.5 গুণ। মানে কি দাঁড়ালো? মানে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে মোহাম্মদ ইউনূস ভাবলেন বিশাল বড় কর্মকাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন, অথচ ভারতের এই কটন জলপথে বাংলাদেশে গেল, তাও আবার 1.5 গুণ বেশি। তাহলে জিতলো কে? এক কথায় উত্তর যদি দিতে হয়, তাহলে হলো বাংলাদেশের ব্যবসায়ীরা জিতলো এবং ভারত জিতলো। ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ককে নিয়ে মিথ্যে ন্যারেটিভ তৈরির যে খেলা মোহাম্মদ ইউনূস তৈরি করলেন, তা যে সম্পূর্ণভাবে বাংলাদেশের ব্যবসায়ীরাই রিজেক্ট করে দিয়েছে, তা কিন্তু কালকে স্পষ্ট হয়ে গেল ফের একবার। যেখানে দেখা যাচ্ছে এই যে জলপথে সুতো নিতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি থেকেও কিন্তু বড় সড় ক্ষতি মোহাম্মদ ইউনূস এখানে কিন্তু করেছেন। যেখানে দেখা যাচ্ছে জলপথে 1.5 গুণ সুতো নিতে গিয়ে বাংলাদেশের কোষাগার থেকে অতিরিক্ত 9,000 কোটি টাকা কিন্তু খরচ করতে হয়েছে। পাশাপাশি আপনারা জানলে অবাক হবেন, এই যে ক্রিসমাস টাইম, এই যে নিউ ইয়ার টাইম, যেখানে বিদেশে সব থেকে বেশি বস্ত্র চাহিদা থাকে, যে বস্ত্র দিনের পর দিন বাংলাদেশ থেকে সাপ্লাই হতো, রেমন্ড, জারা, লিভাইস, H&M, সমস্ত বড় বড় ব্র্যান্ড কিন্তু বাংলাদেশ থেকে কেজি দরে কাপড় আমদানি করত, সেই ব্র্যান্ডগুলো সব ভারতমুখী হয়ে গেছে। এবং এই বছর নিউ ইয়ার এবং ক্রিসমাসে, এই ফেস্টিভ্যাল পিরিয়ডে ওয়েস্টার্ন কান্ট্রিতে সব থেকে বেশি বস্ত্রের চাহিদা পূরণ করেছে ভারত। অর্থাৎ মোহাম্মদ ইউনূস প্রথমে সুতো আমদানি বন্ধ করলেন, ব্যবসায়ীরা বাঁচার জন্য ভারত থেকে সুতো নিলেন, তাও আবার 9,000 কোটি টাকা অতিরিক্ত খরচ করে। পাশাপাশি এই যে অর্ডারগুলো এক সময় পকেট অর্ডার ছিল, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক মেনটেন হতো বাংলাদেশে, সেই অর্ডারও সব চলে এসছে ভারতে। এবং তথ্য বলছে শেষ 1 মাসে অন্তত বাংলাদেশের এই অর্ডার কমে যাওয়ায় 1,000 কোটি টাকা অতিরিক্ত অর্ডার ভারতবর্ষে এসছে এবং গ্লোবাল টেক্সটাইল হাব হিসাবে ভারতবর্ষ ক্রমশ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করেছে। পাশাপাশি আপনি যদি মিলিটারি অ্যাসপেক্টে দেখেন, কালকে বাংলাদেশ একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে। তারা তুরস্ক থেকে একটি গাইডেড মিসাইল আনছে। এবার আপনারা ভাবতে পারেন, হঠাৎ করে গাইডেড মিসাইল আনছে, বাংলাদেশ কি করতে চাইছে? এটা আজকের দিনে আমারও প্রশ্ন যে বাংলাদেশ করতে কি চাইছে। আপনি বাংলাদেশের জিওগ্রাফিটা বোঝার চেষ্টা করুন, তাহলেই বুঝবেন কিভাবে সাধারণ মানুষের টাকা নয়ছয় করা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের কোষাগারের অবস্থা ভারে মা ভবানী। বিদেশি মুদ্রা সঞ্চয় ইতিহাসে সর্বনিম্ন জায়গায়। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মুদ্রাস্ফীতি এবার বাংলাদেশে। তারা পাকিস্তানের সঙ্গে লড়াই করছে অর্থনৈতিক মন্দায় কে চ্যাম্পিয়ন হবে তার জন্য।
সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের মানুষের টাকা অস্ত্র কিনতে ব্যবহার করছে মোহাম্মদ ইউনূস, যে অস্ত্র বাংলাদেশের জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টে ভ্যালুলেস। শুনুন, যে কোনো দেশে অস্ত্র আমদানি করাটাকে আমি পজিটিভ মুভ ভাবি, মিলিটারি পাওয়ার বাড়ানো সবসময় পজিটিভ মুভ, কিন্তু আপনি কার বিপক্ষে যুদ্ধ করতে চাইছেন সেই ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি হঠাৎ করে এমন একটা করে বসি যে আমি একটা অস্ত্র কিনলাম, মঙ্গলে যারা এলিয়ান আছে আমি তাদের সঙ্গে যুদ্ধ করছি, বিষয়টা যেমন অবাস্তবিক এবং কাল্পনিক মনে হবে, বাংলাদেশের এই পদক্ষেপগুলো শুধু যে গিমিক সেটাও কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবেন খুব অল্প দিনে। বাংলাদেশের জিওগ্রাফিক্যাল অবস্থানে একদিকে আছে মায়ানমার, একদিকে আছে ভারত। এবার ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা যদি তুর্কির গাইডেড মিসাইল কেনেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ওই রকম গাইডেড মিসাইল ভারতের কাছে 25,000টা আছে। ভারতের কাছে যে গাইডেড মিসাইল কেন, ভারতের কাছে যে ব্যালিস্টিক মিসাইল আছে, ভারতের কাছে যে ক্রুজ মিসাইল আছে, সেই মিসাইল বাংলাদেশের তুলনায় অন্তত 100 গুণ শক্তিশালী। যে মিলিটারি ট্রুপের সংখ্যা, যে মিলিটারি পাওয়ার, ফলে আমি ধরে নিলাম তারা ভারতের জন্য এই মিসাইলটি কেনেনি, তাহলে কাদের জন্য কিনছে? মায়ানমারের সঙ্গে যুদ্ধ করার মতো জায়গায় বাংলাদেশ এই মুহূর্তে নেই। ফলে এই ধরনের অস্ত্র কেনা মানে শুধুমাত্র সাধারণ মানুষকে যে মিসগাইড করা, তা কিন্তু অতি বড় বোদ্ধা হতে হয় না এই কথাটা বোঝার জন্য বা জানার জন্য। ফলে ভারতও যে পাল্টা দিতে পারে তাও কিন্তু ভারত কালকে প্রমাণ করেছে। আপনারা শুনলে অবাক হবেন, ভারত প্রায় এই 9 দিনে 4টে মিসাইল টেস্ট যেমন করেছে, পাশাপাশি বাংলাদেশ সীমান্তে একটি নোটাম জারি করেছে, যে নোটামে ভারত কিন্তু ফের একবার মিসাইল টেস্ট করবে। অর্থাৎ বাংলাদেশ এই তরপর করে যে লাফাচ্ছে, সেই লাফানিটা হয়তো বন্ধ করার সময় এসে গেছে, তা ভারতের সেনারা কিন্তু বিলক্ষণ বুঝতে পারছেন। আমি একদমই বিশ্বাস করি না ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু বাংলাদেশ যেভাবে দিনের পর দিন ভারতকে উস্কে যাচ্ছে, তার ছোটখাটো একটা ঘাত প্রতিঘাত একটা দেওয়ার সময় কিন্তু এসে গেছে। কারণ বন্ধু রাষ্ট্র হয়ে তুমি যদি আমার সঙ্গে দিনের পর দিন বিশ্বাসঘাতকতা করো, আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো, আমার সীমান্তকে অশান্ত করার চেষ্টা করো, তাহলে তোমাকেও কিন্তু জবাব পেতে হবে। এবং ভারতের আর্মি কিন্তু সেই চেষ্টাই করবে। এবং বাংলাদেশকে বোঝানোর সময় এসছে যে হঠাৎ করে তোমরা তুরস্কের গাইডেড মিসাইল নিয়ে এসে ইসলামিক ন্যাটো তৈরি করার বার্তা দিচ্ছ, কিন্তু এই যে 3টে দেশ সমবেত হয়েও মিলিটারি যে পাওয়ার, তার থেকে ভারতের পাওয়ার অন্তত অনেক গুণ বেশি। আমি বলছি না, গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স বলছে ভারত 4 নম্বরে, বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না, পাকিস্তান 20, তুরস্ক সিনে নেই আপাতত। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে যে কূটনীতি আমরা লক্ষ্য করলাম এবং